এর আগে অলরেডি আমি তিনটা ভিডিও আপলোড করেছি, যেটা ছিল অ্যামোনিয়াকে নিয়ে, অ্যামোনিয়ার প্রস্তুতি, অ্যামোনিয়ার ব্যবহার, অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি পদার্থ যেটা হলো ইউরিয়া, ইউরিয়ার প্রস্তুতি এবং ইউরিয়ার ব্যবহার। ইউরিয়া অ্যামোনিয়ার প্রস্তুতি ব্যবহার পড়েছিলাম, তাছাড়াও পড়েছিলাম অ্যামোনিয়ার ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম। সে টপিকের ওপর তিনটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। আজকে যেটা পড়ব, আজকে আজকে যেটাকে নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইড, দ্যাট ইজ H2S, হাইড্রোজেন সালফাইড, H2S। প্রথম কথা হলো যে হাইড্রোজেন সালফাইডের কি কি ভৌত ধর্ম আছে সেটা প্রথমে ডিসকাস করে নেওয়া বেটার হবে আমার মতে। ভৌত ধর্ম বলতে কি, সে দেখতে কেমন হয়, সে গ্যাস, তরল না কঠিন, তার আণবিক গুরুত্ব কত, বাষ্প ঘনত্ব কত, এগুলোই হলো তার ভৌত ধর্মের মধ্যে পড়ে। প্রথম কথা হলো যে হাইড্রোজেন সালফাইড হচ্ছে পচা ডিমের মতো গন্ধযুক্ত বর্ণহীন একটি গ্যাস। গ্যাস এই গ্যাসটার গন্ধ খুব বাজে হয়, পচা ডিমের মতো গন্ধযুক্ত, এবং এই গ্যাসটি কী হয় আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর। এই গ্যাস কোথাও যদি থাকে, যে বায়ুমণ্ডলে বা যে জায়গাতে এই গ্যাসের পরিমাণ বেশি থাকে, সেখানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে খুব অসুবিধা হয়, মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে যদি এই গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে যতটা থাকা উচিত তার থেকে বেশি হয়ে যায়। আয়তনের দিক থেকে এই গ্যাসের পরিমাণ, বায়ুমণ্ডলে এই গ্যাসের পরিমাণ আয়তনের দিক থেকে বলতে গেলে সেটা হয় 0.1%। আয়তনের দিক থেকে বায়ুমণ্ডলে এই গ্যাস মাত্র থাকে 0.1%। এর থেকে যদি বেশি থাকে তবে কি হয়, আমাদের প্রচুর ক্ষতি করে, শ্বাস প্রশ্বাস নিতে খুব ক্ষতি হয়। আচ্ছা, এবার কথা হলো, তাই এই গ্যাস যখন আমরা প্রস্তুত করব বা কোনো ল্যাবরেটরিতে বা কোনো এতে কি বলছে তোমার ইন্ডাস্ট্রিতে যখন গ্যাস প্রস্তুত করা হয়, তখন অবশ্যই এটা লক্ষ্য রাখা উচিত যাতে যাতে করে এই গ্যাস ওখানে ইনস্ট্রুমেন্ট থেকে, যে ইনস্ট্রুমেন্টে আমরা এটাকে প্রডিউস করছি সেই ইনস্ট্রুমেন্ট থেকে যেন লিক না করে। অ্যানিহাও যদি কোনোভাবে লিক করে যায় তাহলে কি হবে, সেটা ক্ষতি করবে, শরীরের পক্ষে প্রচুর ক্ষতি করে, এবং চোখ মুখ জ্বালা করে এই গ্যাসের জন্য। আচ্ছা, এবার কথা হলো যে প্রথম বললাম কি, যে হাইড্রোজেন সালফাইড হলো তীব্র পচা ডিমের মতো গন্ধযুক্ত একটি গ্যাস, বর্ণহীন গ্যাস। এবার কথা হলো গ্যাসের তাহলে আণবিক গুরুত্ব কত হবে। গ্যাসের আণবিক গুরুত্ব, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত হয় 1, তাহলে দুটো আছে তাহলে কত হবে 2 × 1, প্লাস সালফার কত হয় 32, দ্যাট ইজ 32 প্লাস 1, দ্যাট ইজ 34। তাহলে হাইড্রোজেন সালফাইডের আণবিক গুরুত্ব হচ্ছে 34। আচ্ছা, তাহলে বাষ্প ঘনত্ব কত হবে। বাষ্প ঘনত্ব হচ্ছে, আমি তোমাদের অলরেডি পড়িয়েছি, সেটা হলো কি বাষ্প ঘনত্ব কত হয় আণবিক গুরুত্ব বাই 2, তাহলে আণবিক গুরুত্ব কত হচ্ছে 34/2, দ্যাট ইজ 17। আচ্ছা, তাহলে হাইড্রোজেন সালফাইডের বাষ্প ঘনত্ব হচ্ছে 17। আর বায়ুমণ্ডলের অ্যাভারেজ বাষ্প ঘনত্ব কত ধরা হয়, এর আগে আমি অ্যামোনিয়া পড়ানোর সময় বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, সেটা বলেছিলাম কত, বায়ুমণ্ডলের ক্ষেত্রে অ্যাভারেজ বাষ্প ঘনত্ব ধরা হয় 14 পয়েন্ট, বায়ুর বাষ্প ঘনত্ব হয় 14.4। এখান থেকে বুঝতে পারছি যে সাধারণ অবস্থায় যদি প্রমাণ বায়ুমণ্ডলের চাপের কথা বলি, তাহলে অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব বায়ুর বাষ্প ঘনত্ব থেকে বেশি, তার মানে কি অ্যামোনিয়ার ঘনত্ব বেশি বায়ু থেকে। তার ফলে কি হবে, একে যদি কোনো পাত্রে
আচ্ছা, কত গুণ বেশি যদি বলি তাহলে কত গুণ বেশি হবে, যদি করি তাহলে কত আসছে দেখো তো। আম, কত গুণ বেশি সেটা হচ্ছে তোমার 17/14.4। এটা করলে আই থিঙ্ক 1.18 মতো আসবে। এটাকে প্রায় ধরা হয় 1.2। তার মানে অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব বায়ুর বাষ্প ঘনত্ব থেকে 1.2 গুণ বেশি হয়। আচ্ছা, যেহেতু বেশি হয় তার ফলে কি হবে, ওখানে যেহেতু অ্যামোনিয়া পড়ানোর সময় বলেছিলাম কি তার বাষ্প ঘনত্ব বায়ুর বাষ্প ঘনত্ব থেকে কম, তার ফলে কি হবে, কোনো একটা পাত্রের উপরের দিকে জমা হবে। কিন্তু এই গ্যাস যেহেতু বাষ্প ঘনত্ব বেশি, তাহলে নিচের দিকে জমা হবে। তাহলে কি করা হয়, যদি একটা পাত্র নিয়ে এরকম আর একটা পাইপ দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস এখানে আসে নিচে, এখানে প্রথমে বায়ু ছিল, যে যখনই অ্যামোনিয়া গ্যাস এখান দিয়ে, সরি অ্যামোনিয়া গ্যাস বলছি, H2S গ্যাস এখানে আসবে, তখন এই জায়গাটার যে বায়ু ছিল সেই জায়গাটা দখল করবে। এই জায়গাটার বায়ুটা কী হবে, তাহলে বাইরে বেরিয়ে যাবে। তার মানে বায়ুটা হচ্ছে ঊর্ধ্বে অপসারিত হচ্ছে। তাহলে অ্যামোনিয়া গ্যাসকে আমরা, সরি হাইড্রোজেন সালফাইড গ্যাসকে আমরা কীভাবে সঞ্চিত করব, গ্যাসকে ঊর্ধ্ব উপরের দিকে সরিয়ে গ্যাসটাকে আমরা সঞ্চয় করব। তাহলে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা হাইড্রোজেন সালফাইড গ্যাস সঞ্চয় করা হয়। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে কি দেখেছিলাম, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা, মানে কি বায়ুটাকে নিচের দিকে সরিয়ে দিচ্ছিলাম আর অ্যামোনিয়া গ্যাসটা পাত্রের উপরের দিকে জমা হচ্ছিল, তখন পাত্রটাকে উল্টানো ছিল। যারা ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তার মানে H2S গ্যাসকে আমরা সঞ্চয় করি, সংগ্রহ করি বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা, এবং অ্যামোনিয়া গ্যাসকে আমরা সঞ্চয় করি বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। আচ্ছা, এটা আমাদের কাজে লাগবে যখন আমরা গ্যাস সংগ্রহ করব তখন। আচ্ছা, এই গ্যাসটাকে বললাম তীব্র গন্ধযুক্ত ঝাঁঝালো গ্যাস। এটা এই কয়টা ধর্ম পড়লে, ভৌত ধর্ম পড়লেই এনাফ। আচ্ছা, এবার যেটা আমাদের পড়া উচিত সেটা হচ্ছে অ্যামোনিয়ার, সরি H2S গ্যাসের প্রস্তুতি। অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দুই ধরনের প্রস্তুতি পড়েছিলাম। একটা হচ্ছিল তোমার ল্যাবরেটরির জন্য পরীক্ষাগারের প্রস্তুতি ছিল, আর একটা হলো ইন্ডাস্ট্রির জন্য, যেটা ছিল তোমার হেভার পদ্ধতি। কিন্তু এখানে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে তোমার, এখানে যেটা আমরা শুধু আলোচনা করব হাইড্রোজেন সালফাইড গ্যাসে, সেটা হচ্ছে তোমার ল্যাবরেটরির জন্য, যে কীভাবে আমরা এটাকে প্রস্তুত করতে পারি। কিন্তু কথা হলো যে এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস সাধারণত করি না, পরীক্ষাতে তোমাদের কোনোদিন আস্ক করে না। এবার কথা হলো তাহলে কি বলছে তোমার হাইড্রোজেন সালফাইড গ্যাসের প্রস্তুতি কীভাবে আমরা প্রস্তুত করতে পারি। তাহলে প্রস্তুত করবো কীভাবে, তাহলে প্রস্তুতির যখন এর ক্ষেত্রে যখন কি বলছে তোমার কোনো গ্যাসের প্রস্তুতির কথা বলি, তখন কি প্রথমে কি বলতে হয়, তার বিক্রিয়ক পদার্থ, নীতি এবং বিক্রিয়া, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের সাধারণত বিক্রিয়ক পদার্থ যদি আমি বিক্রিয়া বলি বা নীতি বলি, তাহলে বিক্রিয়ক পদার্থ অলরেডি ওর মধ্যে ঢুকে যায়। তো যখন H2S গ্যাস তৈরি করা হয় তখন কার সাথে কার বিক্রিয়া ঘটানো হয়, ফেরাস সালফেটের সাথে, ফেরাস সালফেট, ফেরিক না কিন্তু ফেরাস। তাহলে ফেরাস হলে কত হবে, এর যোজ্যতা হবে 2। আচ্ছা, আমি এখানে লিখে নিচ্ছি কয়েকটা তোমাদের কাজে লাগবে। সোডিয়াম প্লাস হয়, তার মানে যোজ্যতা হয় 1। ফেরাস যদি বলি, রাস হলে কত কথা হবে 2+, তার মানে যোজ্যতা হবে 2। ফেরিক যদি বলি তাহলে 3+, যার যোজ্যতা হবে 3। তারপরে তোমাদের লাগবে পিবি লাগবে, Pb2+ হয়, তার মানে যোজ্যতা হবে 2। হ্যাঁ, কপারে দুই ধরনের হয়, কিউপ্রিক আর কিউপ্রাস। এটা হচ্ছে রাস ফেরাস, এটা হলো ফেরিক। এটা কপারের ক্ষেত্রে হয় 1+, যদি এটাকে বলি কিউপ্রাস, কিউপ্রাস আস যদি থাকে তাহলে। আর 3U2+ যদি হলে কিউপ্রিক। কিউপ্রাস। এখানে কি হয়, তালবস্য দন্তস্ব তোমরা দেখে নেবে, বাংলাতে এমনি বানান ভুলভাল লিখি। আচ্ছা, তারপরে
হুম, মূলকগুলোই বলেছিলাম, সালফেট মূলক SO4 2 মানে যেটা হয় 2 মূলক। আরটা পড়েছিলাম, এখানে কাজে লাগবে যেটা হলো নাইট্রেট মূলক। নাইট্রেট দ্যাট ইজ NO3, এ হয় 1 তার মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে 1। আর কাজে লাগতে পারে সিলভার AG। এজির ক্ষেত্রে হয় তোমার এজির যোজ্যতা হচ্ছে 1, তার মানে +1 যোজ্যতা 1। তারপরে তোমাদের আর কাজে লাগবে সিলভার সালফার এস, এর যোজ্যতা হয় 2। তারপরে আর কাজে লাগতে পারে, হ্যাঁ, আরেকটা বিক্রিয়াতে কাজে লাগবে, সেটা হচ্ছে তোমার পটাশিয়াম একটা, আর একটা লাগবে তোমার ক্রোমিয়াম। তাহলে পটাশিয়াম ক্রোমিয়াম, পটাশিয়ামের হয় কে, পটাশিয়ামের 1+ হয়, তার মানে যোজ্যতা হবে তোমার 1। ক্রোমিয়াম সিআর, সিআর ক্রোমিয়াম হচ্ছে ধাতু এবং তার যোজ্যতা হয় 3। এই কটা তোমাদের কাজে লাগবে। এর আগের দিন যেগুলো লিখেছিলাম তোমাদের অ্যামোনিয়া পাওয়ানোর সময়, ওর পাশে লিখে নেবে, খাতাতে লিখে রেখে দেবে, তাহলে তোমাদের সংকেতগুলো লিখতে সুবিধা হবে, সংকেতগুলো মুখস্থ রাখতে হবে না। আচ্ছা, এবার যেটা করছিলাম সেটা হলো হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতি। পরীক্ষাগার প্রস্তুতির জন্য প্রথমে কি লাগবে, নীতি। তো আমি বিক্রিয়াটা আগে লিখে নিই, তাহলে নীতিটা বলতে আমারও সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। নীতি কি, যে ফেরাস সালফেটের সাথে ফেরাস সালফাইড ফেরাস সালফাইডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড দ্যাট ইজ H2SO4, ফেরাস সালফাইডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড, গাঢ় নিলে কিন্তু বিক্রিয়া হবে না। তাহলে কি, ফেরাস সালফাইডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করালে উৎপন্ন হয় ফেরাস সালফেট প্লাস, তোমরা দেখতে পাচ্ছ কি না যে ওটা হয়ে আছে, রিফ্লেক্ট করছে, FeSO4 ফেরাস সালফেট প্লাস H2S হাইড্রোজেন সালফাইড। এটা হলো ফেরাস সালফাইড, এটা হলো ফেরাস সালফেট, ফেরাস সালফাইড, এটা হচ্ছে ফেরাস সালফেট। আচ্ছা, আর H2S গ্যাস উৎপন্ন হয়। তাহলে যদি বলে বিক্রিয়া লিখো, তাহলে বিক্রিয়াটা লিখবে। আই থিঙ্ক ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হবে না। আর যদি বলে যে এর কি বলছে তোমার বিক্রিয়াটা হলো নীতি, তাহলে নীতি কি বলবো, যে সাধারণ উষ্ণতায় লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় ফেরাস সালফেট এবং H2S গ্যাস উৎপন্ন হয়। এটা নীতি হিসাবে, এটা নীতি লিখবো। তাহলে বিক্রিয়ক পদার্থ বললে এ দুটো লিখে দেবে, বিক্রিয়ক পদার্থ এখন বলতে পারবে। আচ্ছা, এটা উৎপন্ন করা হয় কীভাবে, এটা উৎপন্ন করা হয় দুইভাবে। আমি একটা বলছি, যে তোমাদের যেহেতু প্রসেস কখনো জিজ্ঞাসা করে না, শুধু এমনি একটু মনে রাখার জন্য বলছি। একটা তোমাদের বইয়ে ছবি আছে, ছবিটা দেখে নেবে, প্রসেস করার কোনো দরকার নেই। প্রসেস কখনো জিজ্ঞাসা করে না যে কীভাবে তৈরি করবে, প্রসেস লিখো, এগুলো প্রসেস জিজ্ঞাসা করে না। কারণ যে 1 মার্ক বা 2 মার্কের বা 3 মার্কের কোশ্চেন দেবে, তোমাকে কখনো প্রসেস জিজ্ঞাসা করতে পারবে না, শুধু পড়ে নেবে জানার জন্য। আমি যেটা করাচ্ছি সেটা হলো উল্ফ বোতলের সাহায্যে কীভাবে আমরা বিক্রিয়াটা ঘটাই। তা করা হয়, উল্ফ বোতল নামটা যখন এসছে, উল্ফ বোতল হয় কীরকম, পাত্রটা এরকম, পাত্রে দুটো ছিদ্রযুক্ত এরকম একটা পাত্র নেওয়া হয়, দুটো ছিদ্র আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এবার এই পাত্রে
একটা দীর্ঘনল ফানেল ঢোকানো হয়। দীর্ঘনল ফানেল মানে ফানেলের এটা অনেকটা বড়, দীর্ঘনল ফানেল প্রবেশ করানো হয়। এখানে কর্ক দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হয় যাতে করে এখান দিয়ে গ্যাস লিক না করতে পারে। আর এখান থেকে একটা পাইপ বের করে একটা ইউ শেপের টিউবের মধ্য দিয়ে এটাকে পাঠানো হয়। কেন ইউ শেপের টিউবের মধ্যে পাঠানো হয় এখনই বুঝতে পারবে কেন পাঠানো হয়। এবং তারপরে এখানে একটা পাত্র নিয়ে বায়ুর এখান দিয়ে বায়ুটাকে অপসারিত করে দিয়ে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সঞ্চিত করা হয়। এখানে যে ইউ শেপের টিউবটা নিই এর মধ্যে নেওয়া হয়, আচ্ছা এর মধ্যে কী নেওয়া হয় বলছি। এই যে বোতলটা এখানে এটাকে বন্ধ করে দেওয়া হয় কর্ক দিয়ে। এই যে আমি এটা নিয়েছি, পাত্রটা নিয়েছি, যে জারটা নিয়েছি, সে যে জারের কথা আছে দুটো মুখ আছে, এই পাত্রটাকে বলা হয় উলফ বোতল। এই উলফ বোতলের মধ্যে একটা ফানেল ঢুকানো আছে। এর মধ্যে কি হয়, জলের মধ্যে FeSকে রাখা হয় আর এখান দিয়ে লঘু সালফিউরিক অ্যাসিডকে ঢালা হয়। এখান দিয়ে আস্তে আস্তে এখানে ঢালা হয়। এখান থেকে তার ফলে বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, তোমার এখান দিয়ে তৈরি হচ্ছে H2S। এখান দিয়ে আসে আমার H2S, তার সাথে জল আসতে পারে, যেহেতু এখানে জল আছে বা লঘু সালফিউরিক অ্যাসিড নিচ্ছি, তার সাথে এখানে কি বিক্রিয়ার মাধ্যমে এখানে কি আসতে পারে, জল আসতে পারে। তাহলে আমরা সঞ্চয় করবো কি H2Sকে, আমরা তো জলকে সব সঞ্চয় করবো না। তাহলে জলকে আমরা কি করতে হবে, জলটাকে টেনে নিতে হবে, তাহলে জলকে শুষ্ক করতে হবে। এবার শুষ্ক করার জন্য তো আমাদের কাছে অনেক রকম আছে। তোমার কি বলছে, তোমার H2S গ্যাস আছে, H2S বলছি সরি, গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে, যখন অ্যামোনিয়া পড়ে তখন আমি বলেছিলাম, P2O5 আছে, তারপরে পুরাচন আছে। এবার কথা হলো যে পুরাচন যদি এখানে নিই, H2S গ্যাস হলো মৃদু আম্লিক পদার্থ, মৃদু আম্লিক গ্যাস। তাহলে মৃদু আম্লিক গ্যাস যদি ক্যালসিয়াম কি বলছে তোমার পুরাচনকে যদি নিই, তাহলে তার সাথে কী করবে, বিক্রিয়া করে বসবে, তার ফলে আমরা এটাকে শুষ্ক করতে পারবো না। তার জন্য শুষ্ক করার জন্য হয় কি ফসফরাস পেন্টঅক্সাইড। তার মানে এই ইউ শেপের যে বোতলটা, এই শেপের যে টিউবটা নিয়েছি, এর মধ্যে নেওয়া হয় ফসফরাস পেন্টঅক্সাইড P2O5, একে শুষ্ক করার জন্য নেওয়া হয়। মানে এখান থেকে জলটা যেটা আছে সেটা জলটাকে অ্যাবজর্ব করে নেবে, ফলে এখান থেকে যে গ্যাসটা থাকবে, বেঁচে থাকবে আমার কাছে শুধু এটা হবে শুষ্ক H2S গ্যাস। এবং এটা এখান দিয়ে পাত্রে আসবে, যেই পাত্র এখান দিয়ে ঢুকবে তখন এখানে যে বায়ুটা আছে বায়ুটা এখানে বাইরে বেরিয়ে যাবে। তাহলে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা এই গ্যাসটাকে সঞ্চয় করা হয়। এবার কথা হলো পাত্রটা ভর্তি হয়েছে কিনা আমরা কীভাবে বুঝবো, কেন যে গ্যাসটা তো আমরা খালি চোখে দেখতে পাই না, বর্ণহীন গ্যাস। তাহলে পাত্রটা ভর্তি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমাকে কী করতে হবে, পাত্রটার মুখে একটা পেপার ধরা হয় এবং পেপারের বর্ণ যদি কালো কালারের আসে তবে বলা হয় যে পাত্রটা ভর্তি হয়ে গেছে। কেন ভর্তি হয়েছে, তার মানে কি এখান থেকে নিশ্চয় গ্যাসটা ওখানে পৌঁছেছে তবেই তো ভর্তি হয়েছে। এবং ও পেপারের গায়ে যখন লাগে তখন পেপারটা কালো কালার হয়, তার মানে ওই পেপারের সাথে H2S গ্যাস বিক্রিয়া করে কালো কালারের এক ধরনের অধক্ষেপ তৈরি করে। এবং ওই পেপারের মধ্যে দেওয়া হয় কি, পেপারের মধ্যে দেওয়া হয় সেটা হলো লেড অ্যাসিটেট, তারপরে দ্যাট ইজ PB লেড অ্যাসিটেট। তাহলে CH3COO, এর যোজিত হয় 1, এর যোজিত হয় 2, তাহলে এখানে হবে 2। হ্যাঁ, এটাও লিখে নাও তাহলে। এটা কোথায় লেখা হয় এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে লিখে নাও পাশে, এখানে লিখে নাও PB। হ্যাঁ, PB অলরেডি লিখিয়ে দিয়েছি, এটাকে শুধু লিখে দেবো, এখানে লিখে দিচ্ছি আমি তাহলে CH3COO মাইনাস। এটা হলো লেড অ্যাসিটেট মূলক। লেড অ্যাসিটেটের সাথে H2S গ্যাস বিক্রিয়া করালে উৎপন্ন হয় PbS প্লাস
অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, প্লাস তৈরি হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড COOH। তার মানে লেড অ্যাসিটেটের সাথে H2S গ্যাসের যদি বিক্রিয়া করানো হয় তাহলে তৈরি হচ্ছে আমার লেড সালফাইড, আর তার সাথে তৈরি হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড। এই যে লেড সালফাইড তৈরি হচ্ছে, এটা একটা অধক্ষেপ, কালোর কালারের একটা অধক্ষেপ তৈরি হয়, এটার বর্ণ হয় কালো। তার ফলে এখানে যখন আমি কাগজটা ধরি, সে কাগজটার কালার কী হয়ে যায়, কালো হয়ে যায়। তার মানে কি, পাত্রটা ভর্তি হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য যেটা করা হয়, সেটা করা হয় কি, লেড অ্যাসিটেটে লেড অ্যাসিটেট দিয়ে ডোবানো একটা কাগজকে এই পাত্রের মুখে ধরা হয়। যদি ওই পাত্রের মুখে ধরে যদি কি হয়, ওই কাগজটার বর্ণ কালো কালার চলে আসে, তার মানে বুঝতে হবে পাত্রটা ভর্তি হয়ে গেছে। আর যদি না আসে তার মানে বুঝতে হবে পাত্রটা ভর্তি হয়নি। যদি দেখি যে কালো কালার চলে এসে তার মানে পাত্রটা ভর্তি হয়ে গেছে, তখন কী করা হয়, এই পাত্রটাকে সরিয়ে দিয়ে এর মুখে ঢাকনা দিয়ে আর একটা পাত্রকে এখানে লাগানো হয়। তার মানে কি, এখানে লক্ষ্য রাখতে হবে পাত্রটা ভর্তি হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য লেড অ্যাসিটেটের সাথে বিক্রিয়া ঘটাতে ওখানে একটা মুখে একটা কাগজ ধরলেই তার সাথে বিক্রিয়া করে কালো কালারের একটা আস্তরণ তৈরি করে। তো এখান থেকে বলতে পারি যে একটা কি বলছি, তোমার হাইড্রোজেন H2S গ্যাস কোনো পাত্রে ভর্তি হয়েছে কিনা সেটা তুমি কিভাবে বলবে বা কিভাবে তুমি সেটাকে যাচাই করবে। তো সেটা করার জন্য কি করা হয়, যে ওই পাত্রের মুখে CH3COO মানে লেড অ্যাসিটেট নিম্নজ্জিত একটি পেপারকে ওই পাত্রের মুখে ধরা হয়। যদি পাত্রের বর্ণ কালো কালার আসে তার মানে বোঝা যায় যে পাত্র ভর্তি হয়ে গেছে, আর যদি না আসে তাহলে বোঝা যায় যে পাত্র ভর্তি হয়নি। এইভাবে আমরা আমাদের গেল কি প্রস্তুতি, কীভাবে প্রস্তুত করতে পারি, শুষ্ককরণের জন্য কি ব্যবহার করা হয়, আর কীভাবে আমরা সঞ্চয় করতে পারি। এটা গেল তার তাহলে H2S এর প্রস্তুতি। আচ্ছা, এরপরে হচ্ছে H2S এর ভৌত ধর্ম তো আমরা অলরেডি পড়ে নিয়েছি। তাহলে বেঁচে থাকে রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মতে পড়তে গেলে সবসময় তবে কী করতে হবে, বিক্রিয়া। তাহলে রাসায়নিক ধর্ম নোট করে নাও, তোমরা নোট করে নেবে, বারবার বলছি। রাসায়নিক ধর্ম আর H2S এর রাসায়নিক ধর্ম। আচ্ছা, রাসায়নিক ধর্মের মধ্যে প্রথমে পড়বো সেটা যে ক্ষারের সাথে বিক্রিয়া। আমি একটু আগে বললাম যে কি বলছি, তোমার H2S গ্যাস মৃদু আম্লিক ধর্মী। তাহলে মৃদু আম্লিক ধর্মী যদি হয় তাহলে এই গ্যাস একে কি বলছে, তোমার সবুজ নীল লিটমাসকে কি করবে, লাল কালার করবে। এবার কথা হলো যে যদি এটা আম্লিক ধর্মী গ্যাস হয় তাহলে ক্ষারের সাথে অবশ্যই বিক্রিয়া করবে। তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া করলে দুই ধরনের লবণ উৎপন্ন করে। আমরা সাধারণত জানি যে ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া কি তৈরি হয়, লবণ এবং জল উৎপন্ন হয়। এখানে কি হয়, দু ধরনের লবণ তৈরি হয় এবং সাথে জলও তৈরি হয়। একটা হয় তোমার বাই লবণ আর একটা হচ্ছে তোমার সাধারণ লবণ। তো যেগুলো বাই লবণ হয় সেগুলোকে বলা হয় আম্লিক লবণ। কারণটা কি, আম্লিক লবণ তাদেরকে আমরা বলি যারা জলীয় দ্রবণে নিম্নজিত অবস্থায় H+ আয়ন দেয়, তার মানে অ্যাসিডের মতো ধর্ম দেখায়, তাদেরকে বলি আমরা আম্লিক লবণ। যেরকম বাই লবণ, সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বাইকার্বনেট, এরকম টাইপের। আর সীমিত লবণ কোনগুলো, যে সমস্ত লবণ জলীয় দ্রবণে কোনো নিউট্রাল থাকে, মানে না অ্যাসিড না ক্ষার ধর্ম দেখায়, তাদেরকে বলা হয় সীমিত লবণ। তো এর সাথে H2S গ্যাস ক্ষারের সাথে বিক্রিয়া করে দুই ধরনের লবণ দেয়। একটা হচ্ছে তোমার বাই লবণ আর একটা হচ্ছে তোমার সীমিত লবণ। তাহলে প্রথমে আমি ক্ষারের সাথে বিক্রিয়ার হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH প্লাস H2S এর সাথে বিক্রিয়া একটু আগে বললাম দুই ধরনের লবণ উৎপন্ন হয়। একটা হচ্ছে বাই লবণ। তাহলে বাই লবণ যদি উৎপন্ন হয় তাহলে কি তৈরি হবে, NaHS, তাই না? বাই লবণ, সোডিয়াম বাইসালফেট
প্লাস তৈরি হচ্ছে আমার জল, ওয়াটার, H2O। আচ্ছা, এখানে কি ব্যালেন্স করতে হচ্ছে? দ্যাট এখানে দুটো তিনটে ঠিক আছে, সালফার একটা ঠিক আছে, আই থিঙ্ক ব্যালেন্স করতে হচ্ছে না। তাহলে কি দেখতে পাচ্ছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় H2S গ্যাস তৈরি করছে সোডিয়াম, যেটা সোডিয়াম বাইসালফাইড আর H2O, সোডিয়াম লিখে নাও, সোডিয়াম বাই সালফাইড, সোডিয়াম বাইসালফাইড আর ওয়াটার তৈরি করছে। আর এটা কি বললাম যে সমিত লবণ তৈরি করে। এটা কোন লবণ হলো? এটা হলো আমলিক। কিভাবে বুঝলাম? যে এখানে H আছে, জলীয় দ্রবণে H+ আয়ন দেবে। আর সমিত লবণ হচ্ছে কি NaOH প্লাস H2S বিক্রিয়া করে যেটা তৈরি করবে সেটা হলো সমিত লবণ, দ্যাট ইজ সোডিয়াম সালফাইড। সোডিয়াম সালফাইড যদি হয় তাহলে সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1 আর সালফাইডের যোজ্যতা হচ্ছে 2। সোডিয়ামের যোজ্যতা কত লিখেছি? 1, সালফারের যোজ্যতা হচ্ছে 2, তাহলে 2 এখানে আসবে, 1 এখানে যাবে, তাহলে এর যোজ্যতা এখানে আসবে 2, 1। যারা সংকেত লিখবি জানো তারা অলরেডি বুঝে গেছো। আচ্ছা, তাহলে সোডিয়াম সালফাইড তৈরি হচ্ছে, প্লাস তৈরি হচ্ছে ওয়াটার H2O। আই থিঙ্ক ব্যালেন্স করতে হবে কি না, এখানে দুটো হ্যাঁ ব্যালেন্স করতে হবে। এখানে 2 দিয়ে দাও, এখানে 2 যদি দিয়ে দিই তাহলে দুটো, হ্যাঁ নাইট সোডিয়াম এখানে দুটো হয়ে গেছে, দুটো এই দুটো তৈরি করছে। তাহলে যদি বলে যে H2S গ্যাসের আম্লিক ধর্ম আছে প্রমাণ করো, বা তুমি কিভাবে বুঝলে যে আম্লিক ধর্ম আছে, তার মানে তুমি কি বলবে যে এই গ্যাস ক্ষারের সাথে বিক্রিয়ায় সমিত লবণ এবং আম্লিক লবণ উৎপন্ন করে। এটা বললে এনাফ হবে না, কি করতে হবে? তোমাকে বিক্রিয়া অবশ্যই দিতে হবে। যখনই তোমাকে কেমিস্ট্রির পার্ট টুকুতে যখনই তোমাকে বলবে যে কার সাথে কিছু একটা ঘটছে বা কিছু একটা হচ্ছে, যত সবসময় চেষ্টা করবে বিক্রিয়া দেওয়ার। বিক্রিয়া দিলে টিচার সন্তুষ্ট হবে, বিক্রিয়া না দিলে টিচার সন্তুষ্ট হবে না, কারণ সে কোনো টিচার সবসময় বিক্রিয়া দেখতে চায় মেইনলি বলতে গেলে। আচ্ছা, তাহলে এটা গেল আমার সোডিয়াম ক্ষার ধর্মের যে কি বলছে তোমার H2S গ্যাসের যে আম্লিক ধর্ম আছে তার প্রমাণ। আচ্ছা, তারপরে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। প্রথমে বলে নেওয়া ভালো, H2S গ্যাস হচ্ছে তোমার আম্লিক গ্যাস, এবং সে নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না। কিন্তু অক্সিজেনের কথা যদি বলি, সে কি করে? নিজে জ্বলে না, কিন্তু কি করবে? অপরকে জ্বলতে সাহায্য করে। আর H2S গ্যাস কি হয়? নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না। এবার কথা হলো জ্বলন মানে কি? অক্সিজেনের সাথে বিক্রিয়া, সোজা কথা। অক্সিজেনের সাথে 3 রকমভাবে বিক্রিয়া ঘটায় H2S গ্যাস। সেটা পরিবেশের উপর ডিপেন্ড করে, কিভাবে তাকে রেখেছি, কত অনুপাতে রেখেছি তার উপর ডিপেন্ড করে 3 রকমের বিক্রিয়া দেখায়। প্রথমে হলো যে যদি দেখা গেল যে একটা পাত্র নিয়েছে, এই পাত্রের মধ্যে ধরো H2S গ্যাস আছে। এখানে যদি আমি আগুন জ্বালাই তাহলে এখান দিয়ে যে শিখাটা বেরোবে, যে শিখাগুলো সে বেরোবে, সেই শিখাটার বর্ণ হয় নীল শিখা, নীল কালারের শিখা দেখা যায়। এই শিখাটার বর্ণ কি হয়? নীল। তার মানে কি, যদি H2S গ্যাসকে জ্বালাই তবে নীল শিখায় সেটা জ্বলবে, এবং তার ফলে মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া হচ্ছে, এবং অক্সিজেনের সাথে তার ফলে বিক্রিয়া করে তৈরি করবে কি? জল আর সালফার। তার মানে কি, H2S বিক্রিয়া করছে অক্সিজেনের সাথে, তৈরি করছে কি? ওয়াটার, দ্যাট ইজ H2O প্লাস সালফার। কথাটা কীভাবে বুঝলাম যে সালফার উৎপন্ন করছে? এই সালফারের বর্ণ হয় হলুদ, সালফারের বর্ণ হলুদ হয়। যখন এই আগুনটা জ্বলে তখন নীল কালারের শিখা তো বেরোয়, সাথে সাথে কি হয়? এই জায়গাগুলোতে হলুদ কালারের একটা আস্তরণ পড়তে থাকে।
হলুদ কালার আস্তরণ পড়ার কারণটা কি, সালফার উৎপন্ন হয় এবং সেই সালফার হলুদে জমাট থাকে। সালফারের বর্ণ কি বললাম, হলুদ, এটা কাজে লাগবে পরে, এমনিতে মনে রাখবে। তাহলে সালফার কোন কালারের হয়, হলুদ কালারের হয়, এবং জল উৎপন্ন হচ্ছে এবং সালফার উৎপন্ন হচ্ছে। তাহলে যদি বলে যে H2S গ্যাসে সালফার উপস্থিত আছে একটা বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করো, তাহলে তোমাকে বিক্রিয়াটা দিতে হবে। আরও বিক্রিয়া আছে অবশ্য, তবে এই বিক্রিয়াটা মনে হয় যে দিলেই ছোট ছোট বিক্রিয়া এবং খুব সহজে মনে রাখা যায়। তার মানে অক্সিজেনের সাথে সালফার H2S গ্যাসের বিক্রিয়া তৈরি হচ্ছে আমার ওয়াটার আর সালফার। আচ্ছা, এখানে কি ব্যালেন্স করতে হচ্ছে? H2S ও দুটো ও একটা ও হচ্ছে না, তাহলে এখানে ব্যালেন্স 2 দিতে হবে। এখানে যদি 2 দিই তাহলে 2 এখানেও দিতে হবে, এখানে 2 দিলে এখানেও 2 দিতে হবে, তাই না? দেখে নেবে, ব্যালেন্স গন্ডগোল হলে তোমরা ঠিক করে নেবে বই থেকে দেখে, যদি গন্ডগোল হয় তাহলে এটা কাঁচের পাত্রে রেখে যদি এভাবে জ্বালানো হয় তাহলে সে তৈরি করছে কি, অক্সিজেনের সাথে বিক্রিয়ায় ওয়াটার প্লাস সালফার। এবার পর্যাপ্ত বায়ুতে, মানে খুব বেশি পরিমাণ অক্সিজেন যদি উপস্থিত থাকে আর সেখানে যদি H2S এর বিক্রিয়া ঘটানো হয়, তাহলে পর্যাপ্ত বায়ুতে যদি বিক্রিয়াটা ঘটানো হয়, পর্যাপ্ত বায়ুতে H2S এর সাথে অক্সিজেনের বিক্রিয়া, তাহলে মুক্ত বায়ুতে যদি বা পর্যাপ্ত বায়ুতে যদি বিক্রিয়া ঘটায় তাহলে তৈরি করে কি, হাইড্রোজেন সালফেট H2S প্লাস অক্সিজেন এর সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তৈরি করে ওয়াটার, তো তৈরি করবে H2O প্লাস সালফার ডাইঅক্সাইড SO2, গ্যাস তৈরি করে। তাহলে পর্যাপ্ত বায়ুতে যদি H2S এর সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হয় তাহলে তৈরি করবে কি, ওয়াটার, সালফার ডাইঅক্সাইড। তাহলে আই থিঙ্ক ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে গেলে ওখানে 2টো সালফার হয়ে গেছে, তাহলে এখানে 2 করে দাও। এখানে যদি 2 করি তাহলে এটা মেনটেন করার জন্য এখানে 2 লাগবে। আই থিঙ্ক ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এর সাথে এটা বিক্রিয়া করে তৈরি করছে কি, ওয়াটার, সালফার ডাইঅক্সাইড। এটা কি পর্যাপ্ত বা মুক্ত বায়ুতে বিক্রিয়া করালে। আচ্ছা, এবার হচ্ছে পর্যাপ্ত বায়ুতে যদি এটাকে এই অনুপাতে নেওয়া হয়, মানে H2S প্লাস O2, এটাকে যদি 2:3 যদি নেওয়া হয়, H2S ও O2-কে 2:3 আয়তন অনুপাতে যদি নেওয়া হয় এবং তাদেরকে পর্যাপ্ত বায়ুতে যদি একসাথে বিক্রিয়া করতে দেওয়া হয় তাহলে বিস্ফোরণ সহ বিক্রিয়া ঘটে এবং সে বিস্ফোরণ মারাত্মক হয়। সে বিস্ফোরণের সব বিক্রিয়া ঘটে কি তৈরি করে, সেটা তৈরি করে ওয়াটার H2O প্লাস তৈরি করছে যেটা ওয়াটার প্লাস সালফার ডাইঅক্সাইড SO2। আই থিঙ্ক ব্যালেন্স করতে হবে। এখানে 3:2 যেহেতু অনুপাত এটা আছে, অনুপাত তো এটা আছে 2:3, তাহলে 3:2 ঠিক আছে। আর তৈরি করছে তোমার 2 আর এখানে হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। অক্সিজেনের 3 ধরনের বিক্রিয়া গেল। এটা এরকম পাত্রের মুখে যদি বলে যে সালফার আছে প্রমাণ করো, তাহলে এই বিক্রিয়াটা দেখাবো। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা একটা ইম্পর্টেন্ট যে বিক্রিয়া সালফারের সাথে বিস্ফোরণ সহ যে বিক্রিয়া ঘটায় সেটা সমীকরণ লিখতে হবে। আচ্ছা, এটা গেল কি, এর সাথে H2S এর সাথে অক্সিজেনের বিক্রিয়া গেল। এবার হলো H2S এর জারণ ধর্ম না বিজারণ ধর্ম আছে সেটা দেখা প্রয়োজন। সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়ার মধ্যে এখন যেটা করছি সেটা, বিক্রিয়াটা যথেষ্ট বড় এবং বিক্রিয়াটা খুব অনেক জায়গাতে কাজে লাগবে, তাই ভালো করে বুঝবে। H2S গ্যাস হলো তীব্র বিজারক পদার্থ। তীব্র বিজারক মানে নিচে জারিত হবে এবং অপরকে বিজারিত করবে। তাহলে H2S গ্যাস হচ্ছে তীব্র বিজারক পদার্থ। তারপরে নিজে জারিত হবে, অপরকে কি করবে, বিজারিত করবে। বিজারক মানে নিজে কি হবে, জারিত, অপরকে বিজারিত। বিজারক মানে শিক্ষক, এটা বলেছিলাম, শিক্ষক মানে কি যে শিক্ষা দেবে, তাই না? সেরকম এটা ভুল হয়, যেহেতু অনেক সময় ভুলে যায় যে বিজারক মানে কি নিজে বিজারিত হবে না অপরকে বিজারিত করবে। অথবা বিজারক মানে যে নিজে জারিত হবে এবং অপরকে বিজারিত করবে। বিজারক মানে বিজারিত করছে। আচ্ছা,
বিক্রিয়াটা হলো কি, পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট, আচ্ছা বিক্রিয়াটা আমি নিচে লিখছি, বিক্রিয়াটা যথেষ্ট বড় যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে K2Cr2O, পটাশিয়াম ডাইক্রোমেট O7, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4, লঘু সালফিউরিক অ্যাসিড সহ পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্যে যদি H2S গ্যাস চালনা করা হয়, H2S, এই দ্রবণের বর্ণ হয়, পটাশিয়াম ডাইক্রোমেট এই দ্রবণের বর্ণ হয় কমলা। তার মানে কমলা বর্ণের H2S মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি হয়, H2S গ্যাস নিজে জারিত হবে। জারিত হওয়া মানে কি, জারিত যেহেতু হচ্ছে তার মানে জারণ মানে কি, হাইড্রোজেন বেরিয়ে যাবে, তার মানে কি তৈরি করবে কি, জারিত হয়ে তৈরি করছে, যেটা একটা বড় বিক্রিয়া হবে, দূরে লিখি, সেটা হচ্ছে তোমার, দেখতে পাচ্ছ আবার, বুঝতে পারছো, এখানে লিখছি, এখানে লিখছি, তৈরি করছে তোমার সালফার, হলুদ কালারের সালফার তৈরি করছে। পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড এবং H2S গ্যাসের বিক্রিয়া যখন করছি, তখন H2S গ্যাস নিজে জারিত হচ্ছে এবং নিজে জারিত হয়ে তৈরি করছে কি, সালফার, হলুদ কালারের সালফার তৈরি করছে। যদি নিজে জারিত হয় তাহলে অপরকে কি করবে, নিশ্চয় বিজারিত করবে। এবং কি করে, পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করে, এবং পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করে ক্রোমিক সালফেট তৈরি করে। পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করছে, বিজারণ, এবং পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করে তৈরি করছে কি, ক্রোমিক সালফেট। আচ্ছা ক্রোমিক, তাহলে Cr সালফেট SO4, তাহলে ক্রোমিক সালফেট। Cr এর যোজ্যতা কত বলেছিলাম, অলরেডি 3 বলেছি, 3, আর ওটা যোজ্যতা 2, তাহলে এখানে আসবে আমার 2 আর এখানে আসবে 3, তাহলে ক্রোমিক সালফেট তৈরি হচ্ছে Cr2, আই থিঙ্ক Cr2SO4, যোজ্যতা হচ্ছে 3A2, ঠিক আছে। ক্রোমিক সালফেট তৈরি করবে বিজারিত করে, তারপর আর তৈরি করবে ওয়াটার H2O, ওয়াটার তৈরি হচ্ছে আর সালফার তৈরি হচ্ছে, সাথে একটা তৈরি হয়, সেটা হচ্ছে তোমার পটাশিয়াম সালফেট SO4, K2SO4। তার মানে কি তৈরি হচ্ছে, ওই জায়গাটা দেখতে পাচ্ছ আশা করি, ক্রোমিক সালফেট, ওয়াটার, পটাশিয়াম সালফেট আর সালফার। তার মানে কি, এই বিক্রিয়াতে কি দেখতে পাচ্ছি, পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করছে H2S গ্যাস দিয়ে, তৈরি করছে ক্রোমিক সালফেট। এবার কথা হলো, এটা তৈরি করছে কীভাবে বুঝলাম, বিক্রিয়ার বর্ণ চেঞ্জ হয়ে যায়, ছিল কি কমলা, এই যে এটা যেটা তৈরি হচ্ছে এর বর্ণ হয় সবুজ কালারে তৈরি করছে, সেটা হচ্ছে কি ক্রোমিক সালফেট। আর হলুদ কালারে তৈরি হচ্ছে কি সালফার। তার মানে বিক্রিয়ার পরে দেখা যায় যে পাত্রের মধ্যে হলুদ আর সবুজের একটা মিশ্রণ তৈরি হয়ে যায়। এই বিক্রিয়া থেকে বুঝতে পারছি কি, যে H2S গ্যাস তীব্র বিজারক পদার্থ, নিজে জারিত হচ্ছে এবং অপরকে বিজারিত করছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে H2S গ্যাস তীব্র বিজারক পদার্থ, একটি বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করো, তাহলে এই বিক্রিয়াটা তোমাকে দিতে হবে। ছিল কি কমলা হয়ে গেছে সবুজ এবং হলুদের একটা মিশ্রণ তৈরি হবে। এটা ভালো করে বিক্রিয়াটা দেখে নাও। আর হ্যাঁ, আই থিঙ্ক ব্যালেন্স করতে হবে না, ব্যালেন্সটা যত বড় বিক্রিয়া, ব্যালেন্স করতে মুশকিল।
ব্যালেন্স, ওখানে সালফার হয়ে যাচ্ছে, এখানে 3D3 4, তার মানে এখানে আমার করতে হবে নিশ্চয়ই 4 করতে হবে। তারপরে ওখানে হাইড্রোজেন হয়ে যাচ্ছে ওটা ওটা, তাহলে এখানে হয়ে যাবে 3। আচ্ছা, তারপরে হাইড্রোজেন এখানে 3 প্লাস সালফারটা এখানে একটু দূরে লিখছি আমি। সালফারের সাথে সালফারটাকে ব্যালেন্স করতে গেলে, আচ্ছা এটা তোমরা দেখতে পাচ্ছ কি না, আচ্ছা এখানে লিখি ওখানে লিখছি, ঠিক আছে। সালফারটাকে ব্যালেন্স করতে গেলে এখানে আসবে 3, আর এখানে তৈরি হবে 7H2O, ওটা তো একই থাকবে, K2 ঠিকই আছে, আর Cr2 ঠিকই আছে, এখানে এটা ঠিক আছে, এখানে আই থিঙ্ক হাইড্রোজেন অক্সিজেন ঠিকই আছে আই থিঙ্ক। তারপরে কি, যদি পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া ঘটানো হয় তাহলে এই বিক্রিয়াটা ঘটবে, এবং এই বিক্রিয়াটা ভালো করে মনে রাখবে, ব্যালেন্স সহ। আচ্ছা, এটা গেল কি এর বিজারণ ধর্ম। এবার সোডিয়াম সালফেটকে ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি যে কারণের জন্য ব্যবহার করা হয় সোডিয়াম সালফাইডকে, সেটা হচ্ছে ধাতব লবণ যেগুলো হয় সেগুলোকে শনাক্তকরণের জন্য বেশি ব্যবহার করা হয়। কারণ ধাতব লবণের সাথে এই H2S গ্যাস বিক্রিয়া করে সবসময় অধক্ষেপ তৈরি করে, কালো কালারের অধক্ষেপ তৈরি করে। ফলে আমাদের বুঝতে সুবিধা হয় যে এটা ধাতব লবণ ছিল। মানে তোমাকে ধরো পরীক্ষাগারে তোমাকে দিলে একটা লবণ দিয়ে বললো যে এটা ধাতব লবণ না কীরকম ধরনের লবণ, সেটা পরীক্ষা করে বলো, তো তুমি কি বললে ওর মধ্যে যদি সোডিয়াম কি বলছে তোমার এই H2S গ্যাস চালনা করা হয় এবং যদি দেখা যায় কালো কালারের অধক্ষেপ পড়ে গেছে, তার মানে বুঝতে হবে যে ওই দ্রবণে কি আছে, ওই লবণটা হলো কি ধাতব লবণ। তার মানে কোনো লবণ ধাতব লবণ কিনা সেটা বোঝার একটা উপায় কি H2S। এই জন্য পরীক্ষাগারে H2S গ্যাসের এই কারণের জন্য খুব বেশি ব্যবহার করা হয়। তাহলে অধক্ষেপ এই ধরনের বিক্রিয়াকে বলা হয় কি অধক্ষেপণ বিক্রিয়া। তাহলে ধাতব লবণের সাথে বিক্রিয়া। ধাতব লবণের সাথে বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া। প্রথমে যেটা করছি সেটা হচ্ছে তোমার ইয়ের সাথে কি বলছে তোমার কপার সালফেট। কপার সালফেট মানে তোমার হচ্ছে কপার সালফেটকে আমরা কি বলি, কপার সালফেট CuSO4। কপার সালফেট এটাকে আমরা কি বলি ব্লু ভিট্রিয়ল। এর কালার কি হয় নীল, তাই না? নীল কালারের কপার সালফেটের সাথে নীল এর কালার হয় নীল, এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল ওই কারণের জন্য। তা নীল কালারের কপার সালফেট একে অ্যাকচুয়ালি কী করা হয় লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, লঘু HCl মিশ্রিত কপার সালফেট যার বর্ণ হয় নীল, এর সাথে যদি H2S গ্যাসের বিক্রিয়া করা হয়, H2S গ্যাসের বিক্রিয়া করা হয় তাহলে তৈরি হয়, এটা মনে রাখবেন এখানে সালফেট আছে, তারপরে তৈরি হবে সালফিউরিক অ্যাসিড H2SO4, আর ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতব লবণ তৈরি করছে, সেটা হচ্ছে কি CuS। তাহলে সি এর যোজ্যতা এখানে কত আছে 2 ধরেছে, তার মানে কি হবে কিউপ্রিক। তাহলে কি হবে কিউপ্রিক সালফাইড তৈরি করছে আর সালফিউরিক অ্যাসিড তৈরি করছে। এটা একটা পদক্ষেপ হয়, এটার বর্ণ হয় কালো। নাম কি বললাম কিউপ্রিক সালফাইড SO4 থাকলে হতো সালফেট, যেহেতু S আছে তার মানে সালফাইড। তার মানে কপার সালফেট নীল বর্ণের কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস চালনা করলে কালো কালারের অধক্ষেপ তৈরি করছে, সেটা হচ্ছে কিউপ্রিক সালফাইডের একটা অধক্ষেপ প্লাস তৈরি করছে সালফিউরিক অ্যাসিড। তাই যদি বলে যে CuSO4 দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস চালনা করলে কি ঘটবে বলো, বা CuSO4 লবণকে তুমি কীভাবে শনাক্ত করবে, তাহলে বিক্রিয়া লিখতে হবে। আচ্ছা, তারপরে যেটা করছে সেটা হচ্ছে তোমার লেডকে লেডের লবণ শনাক্ত করার জন্য লেড নাইট্রেট নিয়ে নিচ্ছি, লেড নাইট্রেট PB নাইট্রেট NO3। লেডের যোজ্যতা কত 2,
লেড হ্যাঁ 2, আর এর যোজ্যতা কত হচ্ছে 1, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে যাবে 1, এখানে যাবে 2। তাহলে লেড নাইট্রেটের জলীয় দ্রবণ, এটা হচ্ছে লেড নাইট্রেট লেড নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাসকে যদি চালনা করে, এটা কি নেওয়া হয়, জলীয় দ্রবণ লেড নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস চালনা করলে তৈরি হয় ওই যে একই রকম PbS, লেড সালফাইড তৈরি হচ্ছে লেড সালফাইড। এটা কি হয়, কালো কালারের, কালো বর্ণের অধক্ষেপ তৈরি হচ্ছে। আর প্লাস তৈরি করছে কি আছে, এখানে নাইট্রেট আছে, তার মানে কি হবে, নাইট্রিক অ্যাসিড, তার দ্যাট ইজ HNO3। তাহলে তৈরি করছে কি নাইট্রিক অ্যাসিড, লেড সালফাইড, কালো কালার অধক্ষেপ তৈরি করছে। তার মানে কি যদি লেড নাইট্রেটের যদি কোনো লবণ হয় তাহলে কালো কালার অধক্ষেপ তৈরি হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে কি এই লবণটা হচ্ছে ধাতব লবণ। আচ্ছা, এরপরে আচ্ছা এখানে ব্যালেন্স করতে হবে, এর আগেরটা থেকে ব্যালেন্স করতে হতো, ব্যালেন্স কি ছুটে গেছে মনে হয় না, না ব্যালেন্স করতে হচ্ছে না, এটাতে ব্যালেন্স করতে হবে, যেখানে কিন্তু 2 আছে ওখানে 2 লাগবে একটা। হ্যাঁ 2 সালফার বেরোতে পারে, বেশি হয়ে গেল। আবার সালফার যদি বেশি হয়ে যায় মানে এখানে তো এটা সঙ্গে তো ভুল লিখে দিয়েছি, এর যোজ্যতা হচ্ছে 2, এর যোজ্যতা হচ্ছে 1, দ্যাট এই যোজ্যতা 2 হলে এখানে 2 হবে, এখানে হবে 1, তাহলে এখানে 1 লেখার দরকার নেই, ওখানে 2 লিখতে হবে। তাহলে এখানে যদি এটা হয় তাহলে এখানে এটা বসবে না, 2 বসবে না। হাইড্রোজেন এখানে 2টো আছে, এখানে হাইড্রোজেন হয়ে গেছে 1টা, তার মানে এখানে 2 দিয়ে দাও। এখানে যদি 2 দিয়ে দেওয়া হয় তাহলে আই থিঙ্ক ব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার সাথে এটা বিক্রিয়া করলে এটা তৈরি হচ্ছে। আচ্ছা, তারপরে যেটা করব সেটা হচ্ছে তোমার সিলভার নাইট্রেট, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। সিলভার দ্যাট ইজ Ag নাইট্রেট, তাহলে N সিলভার নাইট্রেট NO3, এর যোজ্যতা হচ্ছে 1, এর যোজ্যতা হচ্ছে 1, তাহলে 1 তাহলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তাহলে সিলভার, এটা আছে এতটা দূরে না, ডিস্টেন্সে না লিখে কাছাকাছি লিখে দিচ্ছি AgNO3। তাহলে সিলভার নাইট্রেটের সাথে সিলভার নাইট্রেট সিলভার নাইট্রেটের সাথে এটা বর্ণ হয় বর্ণহীন, এটা হয় বর্ণহীন, এটা কোনো বর্ণ থাকে না। বর্ণহীন সিলভার নাইট্রেটের সাথে H2S গ্যাসের বিক্রিয়ায় তৈরি হয় তোমার অধক্ষেপ তৈরি হবে। তাহলে AgS, দ্যাট ইজ AgS মানে হচ্ছে তোমার সিলভার সালফাইড, এর যোজ্যতা হচ্ছে 1, এর যোজ্যতা হচ্ছে 2, তাহলে এখানে হবে 2, এখানে হবে 1। সিলভার সালফাইড এটার বর্ণ হবে কি কালো, কালো কালারে তৈরি হচ্ছে কালো কালারের সিলভার সালফাইড। কালো কালারের সিলভার সালফাইড তৈরি করছে, সাথে যেহেতু এখানে কি আছে নাইট্রেট আছে, তাহলে কি হবে নাইট্রিক অ্যাসিড, দ্যাট ইজ HNO3, দেখতে পাচ্ছ কিনা HNO3, এবং তৈরি হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সিলভার সালফাইড কালো কালারের, সিলভার নাইট্রেট যেটার কালার হচ্ছে তোমার বর্ণহীন। আচ্ছা, আই থিঙ্ক এখানে ব্যালেন্স করতে হবে, যেহেতু এখানে Ag2 আছে, এখানে Ag1 আছে, তাহলে এখানে 2 হয়ে যাবে। আর এখানে হাইড্রোজেন 2টো আছে, তাহলে এখানে হাইড্রোজেন 2 হয়ে যাবে। তাহলে তৈরি করছে কি Ag2S, যেটা হচ্ছে কালো কালারের। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে এই 3টা লবণ শনাক্তকরণের জন্য H2S গ্যাসকে সাধারণত বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে কি গেল আমার ধাতব লবণের সাথে বিক্রিয়া। এর কথা হলো যে একটা কথা যেটা যে এই গ্যাসের ব্যবহার কোথায় করা হয়, সাধারণত এই গ্যাস এই ধাতব লবণগুলো শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রিতে অনেক কাজ আছে এই গ্যাসের, তাহলে পরীক্ষা যদি দেয় তাহলে বলবে ধাতব লবণ শনাক্তকরণে, 2 নম্বর লিখবে যে পরীক্ষাগারে বিভিন্ন রকম জৈব যৌগ প্রস্তুতিতে। আচ্ছা, তারপরে যেটা কথা হলো যে
H2S গ্যাসের আর আই থিঙ্ক আর কিছু নেই সেরকম, এটুকুই এনাফ। এরপরে এরপরে তোমাদের যে টপিকগুলো আছে, হয়তো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো হয়তো আছে। তো আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওগুলো দেওয়ার। এই যে কটা টপিক হলো সে কটা টপিককে ভালো করে নোট করে নেবে, আর তারপরে দেখি কবে দিতে পারি। থ্যাংক ইউ।